এই বগুড়া দেখে অনেক খুশি হয়ে গেছিলেন যে যাক এত বছর পর তো বগুড়ার আমরা কোনো একজন সেরাকে দেখতে পাচ্ছি। মঞ্চে ওঠার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কারোর সাথে হ্যান্ডশেক করছিলেন না, বাট উনি আমাকে দেখে বলতেছে তুমি বগুড়া জেলা স্কুল থেকে আসছো, সাবাস। আমাকে দেখে উনি নিজে হাত বাড়িয়ে দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করে বলছে ওয়েল ডান মাই বয়। সবাই শুধু বাহাবা দিচ্ছে, না ছেলেটা ভালো হয়েছে, এই হয়েছে আর কি। বগুড়া জেলার 4 লাখ শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন বগুড়ার আব্দুর রহমান দিয়ান। করতোয়ার ক্যামেরায় আজ আমরা আব্দুর রহমান দিয়ানকে যুক্ত করেছি, শুনবো তার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার পেছনের গল্পগুলো। দিয়ান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন পুরো বগুড়া জেলায়, আপনার অনুভূতি কেমন? অনুভূতিটা বলতে ভাই আসলে এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয়। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে সারা বগুড়া জেলার 4 লাখ শিক্ষার্থীর মাঝে আমি শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হতে পেরেছি। এবং জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ আমাদের যে মানে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়, এই ক্ষেত্রে আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক কিছু মানদণ্ড থাকে। আপনার টোটাল 100 মার্কের একটা মানদণ্ড থাকে, যেখানে একজন শিক্ষার্থীর বিগত বার্ষিক পরীক্ষার ফলাফল, উপস্থিতির হার, তারপরে খেলাধুলায় দক্ষতা, তারপর কবিতা আবৃত্তি, বিতর্ক, নেতৃত্বদানের গুণাবলী, সামাজিক কর্মকাণ্ডের গুণাবলী, ডিজিটাল লিটারেসি, অলিম্পিয়াড ইত্যাদি বিষয়ে মানে আমাদের একটা মানদণ্ড থাকে 100 মার্কের। এবং সেই 100 মার্কের ভিতরে আমি 97 মার্ক পেয়ে, সর্বোচ্চ মার্ক পেয়ে আমি প্রথমত বগুড়া সদর উপজেলায় চ্যাম্পিয়ন হই। এবং তার পরবর্তীতে আমাদের বগুড়া জেলার 8টা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সাথে লড়াই করে আমি শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হই। এটা আসলে আমার জন্য অনেক একটা আনন্দের বিষয়। আচ্ছা, আপনি শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, আসলে পেছনের গল্পগুলো আমরা জানতে চাই। এটা আসলে কিভাবে করলেন? আপনার যে অধ্যাবসায় মানে পড়াশোনার যে ধারাবাহিকতা, এটা কিভাবে চালিয়ে গেলেন? আসলে একজন শ্রেষ্ঠ শিক্ষার্থী কখন হবে? যখন সে সব দিক দিয়েই মানে সমানভাবে তাল মিলাতে পারবে। এখন আমরা তো পড়ালেখা সবাই করি। আমার মতে আমাদের যেই তরুণ সমাজে আছে, যে সকল শিক্ষার্থীরা আছে, তারা যে পড়ালেখা করে, তারা যদি পড়ালেখার পাশাপাশি এরকম বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের মেধাটাকে কাজে লাগাতে পারে, তারা যদি বিভিন্ন ভলেন্টিয়ারি কাজে বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, তাহলে বিনা দ্বিধায় সেটা আমাদের সমাজের জন্য ভালো হবে। তাহলে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্যটা আসলে গেইন হবে। অ্যান্ড সেই মূল উদ্দেশ্য থেকেই আমি যখন শ্রেষ্ঠ শিক্ষার্থীর জন্য চেষ্টা করি, আমি পূর্বে থেকে দেখেছিলাম যে মানে এটা তো অনেক আগে থেকে হয়ে আসে, তো আমি দেখতাম যে এরকম মানদণ্ড থাকে। তো আমি নিজেকে মানে চেষ্টা করতাম যে কীভাবে আমি সব দিক দিয়ে নিজেকে সমান করব। তো সেই লক্ষ্যেই সর্বদা পড়ালেখা ঠিক রেখে আমি যত কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলা, সর্বক্ষেত্রে আমি সমান থাকার চেষ্টা করেছি। আসলে আমার পিছনের গল্পগুলো এরকমই ছিল এবং অনেক অধ্যবসায় করার পরে, অনেক চেষ্টার ফলে আজকে এখানে আসতে পারছি। আপনার পরিবারের সাপোর্ট কেমন পেতেন আপনি, কিংবা আত্মীয় স্বজন যারা রয়েছে, বন্ধু বান্ধব, তাদের কেমন সাপোর্ট? বন্ধুবান্ধব এবং পরিবার এখানে যে সবাই আমাদেরকে আসলে সবাই আমাকে হেল্প করছে। বিশেষত আমার মায়ের কথা বলবো। আমার মা যখন ছোটোবেলা থেকেই আমি যখন বিভিন্ন কাজে আসি, মানে কাজ করার ইচ্ছা জাগছে আমার, তখনই আমার মাকে সাথে পাইছি। অ্যান্ড আমার বাবাকে আমার বাবার কথা বলবো। আমার বাবাকে আমি যদি কোনো দিন কোনো কিছু বলতাম যে বাবা আমার এই জিনিসটা করতে হবে, আমার বাবা আমাকে কোনো দিন না করতেন না। আমার যদি আজকে আমি রাতের বেলা এসে বলি বাবা আমার আগামীকালকে এই একটা কম্পিটিশন আছে, আমাকে রাজশাহী যেতে হবে, আমার বাবা আমাকে সেই রাতের ভিতরেই প্রিপারেশন করে পাঠিয়ে দিতেন। বলতে গেলে আমার পরিবারের, আমার মা বাবা এবং আমার একজন বড় ভাই আছেন, ওই বড় ভাই যদি আমি সাহায্য না পাইতাম তাহলে আজকে আমি এতদূর আসতে পারতাম না। অ্যান্ড পাশাপাশি আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাদের দয় আজকে আমি এতদূর আসতে পারছি। না, ও আসলে ছোটোবেলা থেকে ওই একা একাই সব কিছুই করতো বেশিরভাগ। আমরা শুধু শুধু ওর যেটা বলতো সেটা করে গেছি আর কি। এর মানে যা করতো পড়াশোনা আমাদের বলতে হতো না কোনো সময় যে তুমি এটা পড়ো। ও সব কিছু নিজে নিজেই পড়ে, সব কিছু নিজে নিজেই করে। করার পর হয়তো বলতো যে বাবা কি মা আমাদের এটা করতে। ওর সবচেয়ে কাছের ছিল হলো ওর মা। ওর মা সবসময় ওকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, বিভিন্ন পড়াশোনার বিষয়ে বিভিন্ন জায়গায় গেছে, সব কিছু ওর মাই করতো। আমি শুধু এমনি বলে দিতাম যে এটা এভাবে করো, এই বাবা হিসাবে শুধু এইটুকু। ছোটোবেলা থেকে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থাকতো, এরকমই থাকতো। এর মাঝে ভিতরে ভিতরে যেসব করতো আমাদের কিন্তু বলতো না অতটা। পরে বলতো তো আমি এটা করব। তখন আমরা তাকে শুধু একটু সাপোর্ট দিয়ে গেছি এই আর কি। কিন্তু বেশিরভাগই ও নিজের থেকেই করছে। সবাই শুধু বাহাবা দিচ্ছে, না ছেলেটা ভালো হয়েছে, এই হয়েছে আর কি, এরকম। মানে বিগত 2025 সালে 1 মে উপলক্ষে মানে বাংলাদেশ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি রচনা কম্পিটিশনের আয়োজন করা হয়। এবং সেই রচনা কম্পিটিশনে আমি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করি। এবং 1 মে আমাকে চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে পুরস্কৃত করেন। এবং
বলতে গেলে এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা অর্জন। এবং এর পাশাপাশি আমি বড় হয়ে এরকম একটা মানুষ হতে চাই, মানে মানুষ তো অনেক কিছু হতে চাই, কিন্তু আমার ইচ্ছা আমি একটা ভালো মানুষ হতে চাই, যেন আমি সমাজের মানুষের উন্নয়নে কাজ করতে পারি, তাদেরকে যেন একটা ভালো কিছু দিতে পারি। আমার এটাই আসলে ইচ্ছা। এখন এই ক্ষেত্রে আমার যে পেশাটাই বেছে নেওয়া লাগে আমি সেই পেশাটাই বেছে নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, প্রথমবার যখন একটা কম্পিটিশন হলো, সেই কম্পিটিশনে অংশগ্রহণ করার পরে আমি যখন আমার বগুড়া জেলাকে সেখানে রিপ্রেজেন্ট করতে পারছি, ওখানে সরকারের কর্তৃপক্ষের যারা ছিলেন তারা মূলত এই বগুড়া দেখে অনেক খুশি হয়ে গেছিলেন যে যাক, এত বছর পর তো বগুড়ার আমরা কোনো একজন সেরাকে দেখতে পাচ্ছি। সেই সময় আমার মুহূর্তটা একটা অন্যরকম ছিল। এমনকি আমি যখন মঞ্চে ওঠার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কারোর সাথে হ্যান্ডশেক করছিলেন না, বাট উনি আমাকে দেখে বলতেছে, তুমি বগুড়া জেলা স্কুল থেকে আসছো, সাবাস। আমাকে দেখে উনি নিজে হাত বাড়িয়ে দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করে বলছে, ওয়েল ডান মাই বয়। আসলে এই মুহূর্তগুলো আমার জন্য সেরা ছিল আর কি। এখন আমরা দেখেছি আপনি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথেও যুক্ত, কিভাবে আসলে সময় করে ওঠেন? আসলে বলতে গেলে আমাদের শিক্ষার্থী সমাজে অনেকে এখন দেখা যায় যে মানে আমাদের তো একটা অবসর সময় থাকে পড়ালেখার পাশাপাশি, তো শিক্ষার্থী সমাজের মধ্যে দেখা যায় তারা এই সময়টাকে অনেক খারাপ কাজে অনেকে ব্যয় করে, অনেকে অনেক দিকে চলে যায়। বাট আমি এই অবসর সময়টাতে আমি এই কাজগুলো করি। আমি চেষ্টা করেছি, আমার সামাজিক অনেক সংগঠন রয়েছে, যেরকম বগুড়া পেসার্স নামে আমার একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারপারসন আমি। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডমূলক কাজ করছি, মানে বগুড়ার মানুষের উন্নয়নে। অ্যান্ড পাশাপাশি আমাদের স্টার্ট আপ বগুড়া নামের একটা অর্গানাইজেশন আছে, সেটার মাধ্যমেও আমরা বগুড়া তরুণদের যারা বেকারত্ব নিয়ে ভুগছেন তাদেরকে আমরা একটা নতুন দ্বার তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। তো আমি আমার পড়ালেখার পাশাপাশি আমি ছোটোবেলা থেকে চেষ্টা করেছি এই অবসর সময়টাতে আমি কিভাবে ভালো কাজ করতে পারবো, এই কাজটা আমি সবসময় গোছানোর চেষ্টা করেছি আর কি। যারা আপনার মতো হতে চায় এরকম শ্রেষ্ঠ শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলতে চাই, আমাদের এই যে শিক্ষার্থী সমাজ রয়েছে তাদেরকে সর্বদা বোঝা উচিত যে আমার জীবনটাকে একটা বর্গের সাথে তুলনা করা উচিত। একটা বর্গের যেরকম 4টা বাহু সমান হয়, সেরকম আমাদেরকেও 4 দিকে সমান হতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন, কিন্তু এই শিক্ষায় যদি শুধু আমরা অর্জন করি তাহলে আমরা মূল মনুষ্যত্বটা পাবো না। আমাদেরকে অবশ্যই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস ইনভলভ হতে হবে, যেন আমরা মানুষকে চিনতে পারি, মানুষের কষ্টগুলো বুঝতে পারি। তাহলে আমরা শিক্ষার মূল উদ্দেশ্য মনুষ্যত্বটা অর্জন করতে পারবো। আমি তরুণ শিক্ষার্থী সমাজকে এটাই বলতে চাই, তোমাদেরকে অবশ্যই পড়ালেখার পাশাপাশি এগুলো করতে হবে, তাহলে তোমরা অবশ্যই একজন সমাজের শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবা। ধন্যবাদ আব্দুর রহমান দিয়ান, আপনি করতোয়ার ক্যামেরায় যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং আপনার সাথে অনেক সুন্দর সুন্দর কথা হচ্ছিল। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া।